হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিরে, তুই কি ভেবেছিলি আমাদেরকে ধরে ফেলবি? আরে তোর মতো কত আর্মি অফিসার আসলো গেল, আমাদের কিছুই করতে পারেনি। সেখানে তুই কি করে ভাবলি আমাদেরকে ধরে ফেলবি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, একবার শুনে নে। কুত্তার বাচ্চা, তুই জানিস না তুই কার বিরুদ্ধে লাগতে এসেছিস? তোর প্রতিটা সেকেন্ডের মূল্য দিতে হবে। আমি বেঁচে থাকা অবস্থায় তুই মুক্তি পাবি না, তোকে ধরা পড়তেই হবে। আরে চুপ কর, আগে সারপ্রাইজটা দেখে নে, এরপর বাকি কথা বলবি। বলেই সিয়াম চৌধুরী মোবাইলটা নিয়ে যায় সামনে বেঁধে রাখা মেয়েটির দিকে, অর্থাৎ ঈশান আদনানের বোনের কাছে। এরপর তাকে মারতে শুরু করলো। ঈশা তখন চিৎকার করে কান্না করে বলে, ভাইয়া আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। সকাল থেকে আমাকে ধরে নিয়ে এসে মারছে, প্লিজ আমাকে বাঁচাও ভাইয়া। ঈশান যখন শুনল তার বোনের কান্না, তখন তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে কল্পনাও করতে পারেনি এরা এমন কিছু করতে পারে। সে তো তার বোনকে লুকিয়ে রেখেছিল মামার বাসায়, তাহলে কিভাবে এরা খবর পেল? তখন সিয়াম ফোনটা হাতে নিয়ে হাসতে হাসতে বলল, কি অফিসার, চিন্তা করছো তো তোমার বোনের খবর কিভাবে পেলাম আমরা? তাহলে শোনো, রাখো। তোমার প্রতিটা সেকেন্ডের হিসাব আমরা রাখি। তুমি কখন কোথায় যাও, কি করো, সব কিছু আমরা জানি। তাই আমার সাথে লাগতে এসো না। যদি নিজের বোনকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শোনো। আজকে পুরো শহরে যেখানে যেখানে ব্লাস্ট হবে সেখানে ব্লাস্ট হতে দাও। যদি আটকানোর চেষ্টা করো তাহলে সব শেষ হয়ে যাবে। তোমার বোনের লাশ তোমার কাছে পাঠিয়ে দিব। কুত্তার বাচ্চা, তুই ঈশানকে চিনিস না। তুই কি করছিস তুই জানিস না। তোর জন্য কি অপেক্ষা করছে সেটা ভাবতেও পারবি না। তুই ঈশাকে কিডন্যাপ করে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিস। আরে আমার কাছে নিজের প্রিয়জনের জীবনের মূল্য থেকে সাধারণ হাজারো মানুষের জীবনের মূল্য অনেক বেশি। যেদিন আমি এই দায়িত্বের পোশাকটা নিজের গায়ে জড়িয়েছি সেদিন নিজের সব প্রিয়জনকে নিজের হাতে কবর দিয়েছি, নিজের অনুভূতিগুলোকে কবর দিয়েছি। তাহলে তুইও শুনে রাখ, আজকে থেকে তুই কেন, তোর বাবাও যদি কবর থেকে উঠে আসে, এরপরও আমার বোমের ব্লাস্ট থেকে এই দেশের মানুষকে তুই বাঁচাতে পারবি না। আজকেই মরতে হবে ওদেরকে। বলে ফোনটা রেখে দেয় সিয়াম চৌধুরী। সিয়াম চৌধুরী দেশের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। বর্তমানে দেশের বড় বড় সন্ত্রাসীরা আছে, সবাই মিলে একজোট হয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে। অপরদিকে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা এক বীর সৈনিকের সন্তানে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ঈশান আদনান। আদনান সাহেবের একমাত্র ছেলে। ঈশানের বাবা ছিলেন একজন সেনাপ্রধান। সন্ত্রাসীদের গুলিতে চোখের সামনে নিজের বাবা লাশ পড়তে দেখেছে ছেলেটা। ছোটবেলা থেকে বাবার সাহসিকতায় সব গল্প শুনে শুনে নিজে বড় হয়েছে। বাবার মৃত্যুর সময়ও বাবার সাথে ছিল সে। সেদিনও সে হার মানেনি, নিজের বাবার লাশ ফেলে রেখে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত করেছিল। কঠিন পাথরের মতো হৃদয় তার। বাবার লাশ কাঁধে নিয়েও ছেলেটা কান্না করেনি। হয়তো হৃদয়ের রক্তক্ষরণটা কেউই দেখেনি। হয়তো আঘাতের মাত্রাটা ঠিক কতখানি সেটা সে কল্পনা করার সামর্থ্য কারোই নেই। সেই কষ্ট তার ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়েছে। মাকে তো সেই ছোটবেলাতেই হারিয়েছে। ছোট বোনটাও সব সময় আতঙ্কে থাকতো। যখন বাবার মৃত্যুর খবর শুনেছে তখন আরও ভেঙে পড়েছে। কিন্তু ঈশান তাকে সাহস দিয়ে গেছে। যখন সন্ত্রাসীদের সাথে ঝামেলা আবারও বেড়ে যায় তখন ঈশান তার বোনকে নিয়ে নিজের মামার বাসায় গ্রামে রেখে এসেছিল। কিন্তু কিভাবে জানি সিয়াম চৌধুরীর লোকেরা সেটা খবর পেয়ে গেছে এবং ঈশাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছে। ঈশান চুপচাপ চেয়ারে বসে আছে হেলান দিয়ে। সামনে কয়েকজন অফিসার দাঁড়িয়ে আছে। স্পেশাল ফোর্সের কমান্ডার তাসনিয়া সিমি তখন ঈশানের দিকে এগিয়ে আসলো। এরপর বলল, স্যার, আপনার অর্ডারে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। আপনি বলেন তো, ওদের কথা মনে নেই? কারণ ওরা নিশ্চিত ঈশা ম্যাডামের ক্ষতি করার চেষ্টা করবে, তাকে হয়তো মেরেও ফেলতে পারে। তাই আমার মনে হয় আমাদের ওদের কথা মেনে নেওয়া উচিত। কথাটা শোনা মাত্রই চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঈশান। লাল চোখটা যেন আগুনের দাও দাও করছে। সামনের টেবিলে জোরে একটা থাপ্পড় মেরে বলল, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। চেনো আমাকে? তুমি কি আমার থেকেও বেশি জ্ঞানী হয়ে গেছো? যদি আমার থেকে বেশি জ্ঞানী হয়ে যাও তাহলে তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো? আমার চেয়ারে বসো। তোমার কাছে একজন মানুষের প্রাণ দামি হয়ে গেল কয়েক হাজার লোকের প্রাণের চেয়ে। কথাটা শুনেই সামনে দাঁড়িয়ে থাকা সবার পা কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর চিৎকার কত কিছুর প্রমাণ দিচ্ছে তাদেরকে, সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারছে।
শহরের বিভিন্ন জায়গায় বোমা ফিট করে রাখা হয়েছে। বোম স্পেশালিস্ট কয়েকশো কর্মী শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে, বোম ডিটেক্ট করার চেষ্টা করছে। এই খবর পাওয়ার পর থেকে সিয়াম চৌধুরী চেষ্টা করছে ঈশানকে আটকানোর, কারণ যদি বোমগুলো যে কোনো কারণে নষ্ট করে দেয় তাহলে তাদের প্ল্যান সফল হবে না। এই পুরো শহরটাকে তারা ধ্বংস করে দিতে চায়, সেটা সম্ভব হবে না। সেই জন্য তারা এটা আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিমি তো প্রায় কান্না করে দিয়েছে এমন অবস্থা। তখন ঈশান তার দিকে এগিয়ে গেল, এরপর বলল, ডু ইউ নো হু আই অ্যাম? আমি ঈশান আদনান মির্জার সন্তান। নিজের হাতে নিজের বাবার লাশ আমি বহন করেছি। চোখের সামনে নিজের বাবাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মৃত্যুর আগে নিজের বাবার কাছে পর্যন্ত যায়নি। সেই সন্তান আমি। তুমি কি ভাবছ ছোট বোনের কান্না শুনে আবেগের বন্যায় ভেসে গিয়ে আমি হাজারো মানুষকে মেরে ফেলবো? নিজের বোনকে বাঁচানোর জন্য এতটাই স্বার্থপর হব আমি? সরি স্যার, আসলে আমি ভেবেছিলাম আপনার পরিবারের সবাই শেষ হয়ে গেছে। বর্তমানে ঈশা ম্যাডাম ছাড়া আপনার আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নেই। তারা ঈশা ম্যাডামের মেরে ফেলবে, আমি সেই জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। হোয়াট? ভয়? এটা আবার কি জিনিস? তোমাকে এই দায়িত্বের চাকরিটা দিল কে? সেটাই তো আমি খুঁজে পাই না। মনে রাখবে, দেশের নিরাপত্তার জন্য কাজ করতে হলে দুটো জিনিস নিজের মন থেকে মুছে ফেলতে হবে। একটা হচ্ছে মায়া, দ্বিতীয়টা হচ্ছে ভয়। যদি এই দুই জিনিস তোমার সাথে থাকে তাহলে কোনো দিনও নিজের দেশের জন্য কিছু করতে পারবে না। আর যদি ভয় পাও তাহলে তোমার জন্য সোজা একটা রাস্তা খোলা আছে। ইউ ক্যান রিজাইন ফ্রম ইয়োর জব রাইট নাও। কথাটা শোনার পর সিমির চোখ জলে ভরে আসলো। নিজের স্বপ্নের চাকরি থেকে তাকে রিজাইন দেওয়ার কথা বলতেছে তার বস। এটা সে মেনে নিতে পারছে না। তখন সে কান্না করে দিল। এবার ঈশান আবারও চিৎকার করে বলল, স্টুপিড গার্ল, কথায় কথায় কান্না করে দাও কেন? ভেতরটা এত নরম হলে চাকরি করতে এসেছো কেন? নিজেকে পাথরের মতো বাড়িয়ে নাও। চোখ থেকে কান্না ঝরবে না, মন থেকে ঝরবে। চোখের কান্নাগুলো নিজের মনের ভেতরের পাথর দিয়ে চেপে দাও। যদি অনেক বেশি কান্না করতে মন চায় তাহলে গেট আউট ফ্রম দ্য রুম। সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। এই লোকটা এতটা পাষাণ কেন এটা সে নিজেও বুঝতে পারে না। এতটা নিষ্ঠুর কোনো মানুষ হতে পারে এটা সে আগে কোনোদিনও কল্পনা করতে পারেনি। হয়তো সন্ত্রাসীরাও এতটা নিষ্ঠুর হয় না যতটা এই লোকটা। ভিতরে মায়া মমতা বলতে কোনো জিনিসই নেই। সে বেরিয়ে যেতে ঈশান সামনে থাকা অ্যাসিস্ট্যান্ট অফিসার রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, তাড়াতাড়ি যাও, এই শহরের ম্যাপটা নিয়ে আসো। বোমা স্পেশালিস্টরা সারা জীবনও বোম খুঁজে পাবে না, কারণ এই শহরটার আয়তন হচ্ছে ৯,০০০ বর্গ কিলোমিটার। আর ১০৩ জন মানুষ কখনোই একদিনের ভেতরে এই জায়গাটা কভার করতে পারবে না। তাই আমাদেরকে কিছু একটা করতেই হবে। তাড়াতাড়ি এক কাজ করো, শহরের ম্যাপ আনো আর সবাইকে নিয়ে মিটিং রুমে তাড়াতাড়ি আসো। ইয়েস স্যার, আমি এখনই যাচ্ছি। বলে রাহুল বেরিয়ে গেল। সাথে বাকি অফিসাররাও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তখন ঈশানের গানে শুধুমাত্র ঈশার কান্নার আওয়াজটাই ভাসছে, নিজের আপন বোনের কান্না, ভাইয়া আমাকে বাঁচাও। কথাটা ঈশানের ভিতরে মনে হচ্ছিল কেউ বিষাক্ত তীর দিয়ে আঘাত করছে। সেই তীরটা তার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিচ্ছে, কিন্তু কাউকে সামনে সেটা বুঝতেই দিচ্ছে না। সব কিছুর পর সেও মানুষ, তারও হৃদয়ের আবেগ আছে, অনুভূতি আছে, কান্না তারও পায়, কিন্তু কাঁদতে পারে না, কারণ তার হাতে এই দেশের নিরাপত্তার দায়িত্ব। সে যদি আবেগে ভেসে যায় তাহলে দেশের মানুষের ক্ষতি হয়ে যাবে, আর এটা সে কখনোই চায় না। ওদিকে সিয়াম চৌধুরী, সিরিয়াল কিলার রাজা এবং ডায়মন্ড রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সামনে বসে থাকা ইন্টারে পড়া মেয়েটার কান্না আকাশে বাতাসে কম্পিত হচ্ছে। তখন দেশের সবচেয়ে বড় হীরা পাচারকারী ডায়মন্ড রাসেল, যার ভয় পুরো মাফিয়া জগৎ কেঁপে ওঠে, সে এগিয়ে গেল মেয়েটার দিকে। এরপর তার চুলের মুঠি ধরে টানতে টানতে বলল, আরে তোর সাথে তুই এখনো কিছুই করলাম না, এর ভিতরে তুই এভাবে চিৎকার করতেছিস? তোর ভাই যদি আমাদের কথা না শুনে তাহলে তোর যতটা চুল আছে ততটা টুকরা করব তোকে, এরপর সেগুলোকে পার্সেল করে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। কাপুরুষের দল তোরা, কি ভেবেছিস আমাকে মেরে ফেললে আমার ভাই থেমে থাকবে? আমি কোন পরিবারে বড় হয়েছি সেটা কি তুই জানিস? আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে আমার বাবা প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে বলতো, এইটাই হয়তো তার দেওয়া আমার কপালে শেষ চুমু। প্রতিদিন আতঙ্কে জমে থাকতাম আমরা। এই মনে হয় প্রিয়জনের মৃত্যুর খবর আমাদের কানে ভাসছে। সেই মেয়েকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস আমার ভাইকে আমি কান্না করে বলেছি আমাকে বাঁচানোর জন্য? আরে না,
আমি তার ভেতরে ঘুমিয়ে থাকা হিংস্র পশুটাকে আবারও জাগিয়ে দিয়েছি। তার চোখ সাধারণভাবে যদি 100 মিটার দূরত্বের জিনিস দেখতে পায়, তাহলে এখন আমি যে ঈশানকে জাগিয়ে দিয়েছি সে কমপক্ষে 1000 মিটার দূরের জিনিসকে দেখতে পাবে। কারণ আমরা এক রক্তের সন্তান। আমি তার প্রতিটা পদক্ষেপ অনুভব করতে পারি। তোদের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, তোদেরকে মরতেই হবে। কথাটা শোনার পর তাদের তিনজনের মুখের অবস্থা দেখার মতো ছিল। মুখ কালো হয়ে গেল, তাদের রাগে ফেটে পড়েছে। তিনজনেরই এই মেয়েটা এই রকম কথা বলতে পারে তারা কল্পনাও করতে পারেনি। মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে মেয়েটা, এর পরেও এরকম কথা বলতেছে। এখন সিরিয়াল কিলার রাজা তার দিকে এগিয়ে আসলো, এরপর বলল, ওই মেয়ে, তুই জানিস এই রাজা কতজন মানুষকে মেরেছে? আরে তোদের পুরো বংশেও এত মানুষ নেই যতজনকে আমি একদিনে খুন করেছি। তুই কি ভেবেছিস তোর ভাইকে খুন করতে আমাদের বেশি সময় লাগবে না? আমরা ওকে মেরে ফেলবো, সেটা যে কোনো মূল্যই হোক না কেন। চুপ কর কাপুরুষ। যদি তুই এত বড় সন্ত্রাসী হয়ে থাকিস, তাহলে কেন আমাকে ধরে নিয়ে এসে আমার ভাইকে ব্ল্যাকমেল করছিস? কেন আমার ভাই ডাক দিলে তোরা সামনে গিয়ে যুদ্ধ করছিস না? এটাই কি তোদের পুরুষত্ব? যদি এটা হয়ে থাকে তাহলে ওদের পুরুষত্বকে আমি ধিক্কার জানাই। আমার ভাইকে দেখে একটু শিখে নে, পরের জন্মে হয়তো কাজে লাগবে সেটা। বস, ওই মেয়েটা আমার মাথা নষ্ট করে দিচ্ছে। ওকে আমি খুন করে ফেলবো এখনই। তুমি ওকে থামাও। রাজা, এখন আমাদেরকে কন্ট্রোলে থাকতে হবে। এই মেয়েটা বেশি কথা বলতেছে। জানো তো, মৃত্যুর আগে মানুষ আবল তাবল কথা বলে ঠিক করে, সেই রকম ওই মেয়েটা বলতেছে। ওর মৃত্যুটা খুব কাছাকাছি চলে এসেছে, তাই একটু ওয়েট করো। ওর ভাইয়ের মৃত্যুটা দেখেও মরুক। বলেই তারা তাদের পুষে রাখা বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। কারণ শহরের প্রতিটা কোনায় কোনায় তারা বোমা ফিট করে রেখেছে। ওদিকে ম্যাপ হাতে দাঁড়িয়ে আছে সিমি। তাদের এরকম দেয়ালে হিসাবে ব্যবহার করেছে ঈশান। ঈশান তার ম্যাপটার কাছে গেল, এরপর সবার দিকে তাকিয়ে বলল, দেখুন, একটা স্বাভাবিক প্রশ্ন সবার মাথায় আসতে পারে। শহরের আয়তন হচ্ছে 9000 কিলোমিটার। তাহলে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি পুরো শহরটায় তল্লাশি চালাতে পারি। এক্ষেত্রে আমাদের দুইটি রাস্তা খোলা আছে। প্রথম, আমরা পুরো শহরটাকে খুঁজব, কিন্তু এতে করে আমরা কেন 1000 লোক নিয়ে হলেও সেটা সম্ভব হবে না। দ্বিতীয়, আমরা এমনভাবে খুঁজব যাতে আমরা এই কয়েকজন মিলেই পুরো শহরটাকে তল্লাশি চালাতে পারি। এক্ষেত্রে আমাদের প্রথমে এটা টার্গেট করতে হবে কোথায় কোথায় বোমা থাকতে পারে। যেহেতু তারা শহরের মানুষদেরকে মেরে ফেলতে চায়, তাদের চুরি ডাকাতি বা লুটপাটের কোনো উদ্দেশ্য নেই। তাদের উদ্দেশ্য শুধু মানুষকে মেরে ফেলা। সেক্ষেত্রে তারা এমন জায়গায় বোমা ফিট করবে যেখানে মানুষের আনাগোনা সবথেকে বেশি, যেখানে সাধারণ মানুষ বেশি চলাফেরা করে। এমন জায়গা শহরে আছে 11টা। অলরেডি আমাদের বোমা স্পেশালিস্ট গ্রুপ কমপক্ষে 4টা জায়গায় কভার করে ফেলেছে। তারা সেখানে কিছু পায়নি। এখন শহরের মেইন পয়েন্ট অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে ন্যাশনাল পার্ক পর্যন্ত এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শহরের সবচেয়ে বেশি মানুষের আনাগোনা হয় ওই এলাকাটাতেই, এবং ওখানে কলেজ, ভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাই ওখানে তারা আত্মঘাতী হামলা করতে পারে। দ্বিতীয়ত, আমাদেরকে যেতে হবে মেডিকেল এরিয়ায়, কারণ শহরের প্রাইভেট যত ক্লিনিক আছে সবগুলো ওই এলাকাতেই। তাই তারা সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করবে। এভাবেই শহরের যেখানে যেখানে মানুষের বেশি আনাগোনা হয় সেখানেই আমাদেরকে গিয়ে তল্লাশি চালাতে হবে। কারণ তাদের উদ্দেশ্য যদি লুটপাট হতো তাহলে সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে যত বেশি সংখ্যক মানুষকে মেরে ফেলা সম্ভব হয় সেটা করা। এবং স্বাভাবিকভাবেই তারা এই জায়গাগুলোকেই বেছে নেবে যেখানে মানুষের আনাগোনা বেশি। এটা সত্যি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে আমাদের হাতে সময় আছে আর মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভেতরে আমাদের সবগুলো বোম খুঁজে বের করতে হবে। আমরা যদি সবাই মিলে একসাথে যাই তাহলে কিছুই করতে পারবো না। আমাদেরকে আলাদা আলাদাভাবে ছড়িয়ে পড়তে হবে। রাহুল, তুমি তানভীরকে নিয়ে মেডিকেল এরিয়ায় চলে যাও। আমি সবচেয়ে বড় এরিয়াটাকে কভার করব। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পার্কের এলাকাটা সিমিকে নিয়ে কভার করছি। সিমি কথাটা শোনার পর কাঁপতে শুরু করলো, কারণ সে চাইছিল না ঈশানের সাথে আজকে যেতে। কারণ এই ছেলেটা আজকে ভীষণ রেগে আছে, তাকে কথায় কথায় বকাবকি করতে পারে। সেজন্য সে চাইছিল তানভীরের সাথে যেতে, কিন্তু সেটা সম্ভব নয়। ঈশান যেটা বলবে সেটাই করতে হবে। সেই জন্য চুপচাপ তার সবাই বেরিয়ে পড়ল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অন্যদিকে। চোখ বন্ধ করে বসে আছে ঈশান, শুধু অনুভব করছে নিজের হৃদয়ের স্পন্দনগুলো। গাড়ি গিয়ে থামল ন্যাশনাল পার্কের সামনে। সেখানে হাজারো মানুষের ঘোরাঘুরি করতেছে। অন্যদিকে তাদের প্রতিটা গ্রুপ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।
বোমা স্পেশালিস্ট গ্রুপ তাদের টিম নিয়ে এক বাণিজ্য মেলায় গেল। সেখানে যাওয়ার পরেই খুঁজতে শুরু করলো বোম, এবং হঠাৎ করে ময়লা ফেলার ডাস্টবিনের মধ্যে দেখতে পেল একটি টাইম বোম সেট করা আছে। সেটাতে মাত্র 2 ঘন্টা বাকি আছে। তখন তারা তাড়াতাড়ি সেটাকে নষ্ট করলো। এরপর ঈশানের কাছে কল করে বলল, স্যার, আমরা একটা টাইম বোম পেয়েছি বাণিজ্য মেলায় 3 নাম্বার সেক্টরে। কিন্তু স্যার, আশ্চর্য হয়েছি এটা দেখে যেই বোমটা আমরা নষ্ট করেছি সেটার প্রভাব কমপক্ষে 4 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। এটা বাংলাদেশে তৈরি কোনো বোম নয়, এটা হয়তো তারা আফ্রিকান কোনো দেশ থেকে তৈরি করে নিয়ে এসেছে, অথবা এটা জাপানের তৈরি বিশেষ এক প্রকার বোম যেটার মাধ্যমে কমপক্ষে 4 কিলোমিটার এলাকায় থাকা মানুষজন 3 মিনিটের মধ্যেই নিজেদের জীবন হারাবে। ও মাই গড, তাহলে আমাদের হাতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এক কাজ করো, তাড়াতাড়ি ওই জায়গা থেকে এসে এমন জায়গায় যাও যেখানে মানুষের আনাগোনা সব থেকে বেশি। দেখেছ, বাণিজ্য মেলায় এটা দেওয়া আছে যাতে বাণিজ্য মেলায় মানুষের ভিড় থাকে আর সেখানে সাধারণ মানুষ মারা যায়। তাড়াতাড়ি যাও, চতুর্দিকে ছড়িয়ে পড়ো। ওকে স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওদিকে মেডিকেল এরিয়ার তানভীর এবং রাহুল খুঁজে পেল একটি বোম। সেখানেও অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা ফিট করে রাখা হয়েছে। ওদিকে ঈশান তখন একটা হ্যান্ড মাইক হাতে নিল। এবার উপস্থিত জনতার দিকে তাকিয়ে বলল, রাস্তায় চলাচলকারী সকল জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ঈশান আদনান। আপনাদেরকে একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং আপনারা পাশে থাকা মানুষকেও সেটা জানিয়ে দিন। গতকাল রাত থেকে শহরের বিভিন্ন জায়গায় আতঙ্কবাদীরা বোমা সেট করে রেখেছে এবং সেটা টাইম আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। আমাদের ধারণা শহরের সবথেকে বেশি মানুষ চলাচল করে এমন এলাকায় তারা বোমাগুলো সেট করে রেখেছে এবং এই এলাকাটা তারই একটা অংশ। তাই আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটা খালি করুন, নিরাপদ জায়গায় অবস্থান করুন। আমি আবারও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গাটা খালি করুন। যদি সন্দেহজনক কোনো কিছু দেখতে পান তাহলে নিজে সেটা দেখার চেষ্টা করবেন না। আমাদের সকল হেল্পলাইন নাম্বার বর্তমানে চালু আছে, আপনারা যে কোনো নাম্বারে কল করে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। কথাটা বলা মাত্রই সেখানে যেন এক বিশাল আতঙ্কের সৃষ্টি হলো। মানুষ যেদিকে পারছে সেদিকে পালিয়ে যাচ্ছে। ওদিকে সিমি একপাশে দাঁড়িয়ে আছে, তাদের সাথে 2 জন বোম স্পেশালিস্ট আছেন। এদিকে তানভীর এবং রাহুল চিন্তা করলো তারা যে একটা বোমা পেয়েছে সেটা ঈশানকে জানানো দরকার। সেজন্য কল করলো ঈশানের কাছে। ঈশান ফোন ধরতেই বলল, কি ব্যাপার রাহুল, কোনো কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, মেডিকেল এরিয়ায় একটা অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ একজন বোম সেট করে রেখেছিল। আমরা সেটাকে নষ্ট করতে সক্ষম হয়েছি। আমরা বর্তমানে 11 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি। আমাদের ধারণা ওখানে গেলেই আমরা কিছু একটা পেতে পারি। ওকে, তাড়াতাড়ি যাও, আর যখনই কিছু হবে আমাকে ইনফর্ম করে দেবে। সিমি সরে যাও। বলে চিৎকার করে সিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঈশান। সঙ্গে সঙ্গে স্নাইপারের একটি গুলি এসে ঈশানের হাতে লাগলো। তার হাত থেকে ফোনটা দূরে কোথাও ছিটকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঈশান নিজের কোমরে থাকা পিস্তল বের করে ছাদে দাঁড়িয়ে থাকা লোকটার মাথা বরাবর গুলি করল। কারোর বাম হাতে নিশানা যে এত ভালো হতে পারে এটা কেউই কল্পনাও করতে পারে না। সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। মাথাটা তার ফেটে চৌচির হয়ে গেল। হাত থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে ঈশানের। ঘটনার প্রভাব বুঝতে বুঝতে কয়েক মিনিট লেগে গেল সববার। সবাই যখন বুঝতে পারল কেউ একজন সিমিকে লক্ষ্য করে গুলি করছে, তখন তারা সেদিকে তাকাতে দেখল সেই সন্ত্রাসী মাটিতে পড়ে আছে। তখন সিমি দৌড়ে আসলো ঈশানের দিকে। ঈশান তখন সিমির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ডিউটির সময় মন কোথায় থাকে? ওই লোকটা তোমাকে গুলি করতে চাইছিল, তার মানে এই এলাকায় কিছু একটা আছে। আমরা একদম সঠিক জায়গায় এসেছি। ওরা কিছুতেই চায় না আমরা বোমাগুলো খুঁজে পাই, সেই জন্য তোমাকে গুলি করতে চেয়েছে। তাড়াতাড়ি খোঁজো, এই এলাকায় কিছু একটা পাবো। স্যার, আপনার হাত দিয়ে তো প্রচুর রক্ত পড়ছে। এই হাতের রক্ত পড়লেও তো আমি বেঁচে থাকবো, কিন্তু যদি বোমটা ব্লাস্ট হয়ে যায় তাহলে সাধারণ মানুষের সাথে সাথে তুমি আর আমিও একদম উপরে চলে যাব। তাই তাড়াতাড়ি সব রক্তের দিকে লক্ষ্য না করে বোম খোঁজো। সিমি কোনো কথা বলল না, চুপচাপ দৌড়াতে শুরু করলো। চারিদিকে তারা বোমা ডিটেক্টর নিয়ে খুঁজছে। শপিং মলের সামনে একটা ম্যানহোলের ঢাকনার নিচে কিছু একটা শুনল সিমি। তখন চিৎকার করে বলল, স্যার, সামথিং হিয়ার, তাড়াতাড়ি আসুন। বলতে না বলতেই দৌড়ে গেল সবাই। সেখানে গিয়ে দেখলো ম্যানহোলের ঢাকনাটা খুলতেই দেখতে পেল সেখানে একটি টাইম বোম লাগানো। কতটা মারাত্মক হতে পারে এই লোকগুলো সেটা চিন্তা করছিল ঈশান।
একটা ড্রেনের ঢাকনায় নিচে বোম ফিট করে দিয়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল, সেই জন্য কেউ এই শব্দটা জীবনেও শুনতে পেত না। যদি গাড়ি চলাচল বন্ধ না হতো তখন সে তার সাথে থাকা লোকজনের দিকে ইশারা করলে তারা বোমটা নষ্ট করার প্রস্তুতি নিতে শুরু করলো। ওদিকে শহরের বড় বড় নিউজ চ্যানেলগুলো পাগলের মতো নিউজ করছে এটা নিয়ে। একের পর এক বোমা পাওয়া যাচ্ছে, যেটা দেশের শিশু থেকে বৃদ্ধ সবাইকে আতঙ্কের মধ্যে রেখেছে। ওদিকে পাগল কুকুরের মতো ঘোরাঘুরি করে নিজেদের আস্তানায় ফিরে গেল সন্ত্রাসীর দল। তখন একটা মেয়ে তাদের দিকে এগিয়ে আসলো, এসে বলল, স্যার, একটা মাত্র বোম বাকি আছে, বাকি সবগুলো তারা নষ্ট করে দিয়েছে। আমরা তো প্ল্যান করেছিলাম এই শহরটাকে উড়িয়ে দেওয়ার, কিন্তু আমাদের প্ল্যান ফেল করেছে। এমনকি যেই শুটারকে আপনারা পাঠিয়েছিলেন ঈশানকে মেরে ফেলার জন্য, সেই শুটার নিজেই মরে পড়ে আছে। কথাটা শোনার পর তিনজনই ভয়ঙ্কর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো, কিন্তু মেয়েটা চুপচাপ যে সেখান থেকে চলে গেল। তখন তারা একে অপরের দিকে তাকালো। তাদের প্ল্যান ফেল করে গেছে, এটা তারা ভাবতে পারছে না। এই ভয়ঙ্কর বোম তারা কম্বোডিয়া থেকে নিয়ে এসেছিল কয়েক $1 মিলিয়ন খরচা করে। সেটা এভাবে শেষ হয়ে যাবে এটা তারা ভাবতেও পারেনি। তখন পিছনে থেকে ঈশা হাসতে হাসতে বলল, কি বলেছিলাম কাপুরুষদের দল, তোরা কিচ্ছু করতে পারবি না আমার ভাইকে। তোরা এখনো চিনতেই পারিসনি ও তোদের মতো কাপুরুষ নয়, নিজের জীবন দিয়ে দেবে, এরপরও দেশের কোনো কিছু হতে দিবে না। আমি আমার ভাইকে বিশ্বাস করতাম, সে আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে। এবার আর তারা থাকতে পারল না। তিনজনেই এগিয়ে গেল ঈশার দিকে। এরপর সিরিয়াল কিলার রাজা গলা চেপে ধরল ঈশার। ঈশা নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তিনজন পুরুষ মানুষের কাছে একটা বাচ্চা মেয়ে কিছুই না। প্রাণ হারালো, নিজের দেশের জন্যই প্রাণ হারালো একটি নিষ্পাপ মেয়ে। চোখ ভরা তার স্বপ্ন ছিল নিজের ভাইকে নিয়ে, কিন্তু কিছুই হলো না। অকালে নিজের জীবনটা দিতে হলো তাকে। কিন্তু সেই নরপশুগুলো তখনও থেমে থাকলো না। তারা বর্তমানে হিংস্রতার চরম পর্যায়ে চলে গেল। সেই জন্য তারা লাশটাকে কয়েক ঘন্টা ধরে কুচি কুচি করে এরপর সেগুলো একটি বক্সে করে পাঠিয়ে দিল ঈশানের অফিসে। ওদিকে অফিসে সবার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু এরপরে কেন জানি বুক হালকা হলেও শান্তি অনুভব করছে না, কারণ তারা পেরেছে কাজটা সফলভাবে শেষ করতে। তখন তাদের একজন মহিলা অফিসার বাইরে থেকে একটি বক্স হাতে নিয়ে ভিতরে ঢুকলো। এরপর ঈশানের সামনে সেটা রেখে দিয়ে বলল, স্যার, এটা আমাদের অফিসের সামনে কেউ একজন বাইক থেকে ফেলে দিয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে ধরার, কিন্তু বাইক নিয়ে পালিয়ে চলে গেছে। ঈশান তখন বক্সটা দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। এরপর সিমির দিকে তাকিয়ে বলল, সিমি, ওপেন দ্য বক্স। সিমি তখন কাঁপা কাঁপা হাতে বক্সটা দিকে এগিয়ে আসলো। এরপর সেটা খুলে সে চিৎকার করে উঠল। এরপর বলল, না, এটা হতে পারে না, এটা সম্ভব না, এটা কখনো হতে পারে না। আমি এটা কি দেখছি স্যার? হোয়াট হ্যাপেন সিমি? সিমি আর কিছুই বলতে পারল না, মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। ঈশান তখন বক্সটার দিকে এগিয়ে গেল, সাথে তানভীর এবং রাহুলও গিয়ে বক্সটার ভিতর দিকে তাকালো। এরপর নিজের চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই নিজের ছোট বোনটা চাঞ্চল্যকর হাসি মাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। ঝাপসা হয়ে আসলো ঈশানের চোখটা, কঠিন পাথরের মতো হৃদয়টা তার হৃদয়েও রক্তক্ষরণ হলো। চোখ ঝাপসা হয়ে আসলো। আজ কাটনাটা বাইরে থেকে প্রকাশ পাচ্ছে। ঈশানের অফিসের 2জন মহিলা অফিসার এলো, এসে বক্সটা নিয়ে গেল, কিন্তু সিমি চিৎকার করে কান্না করতেছে। সিমি সামনের দিকে এগিয়ে আসলো, ঈশানের দিকে তাকালো। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে ভীষণ মনোযোগ দিয়ে লক্ষ্য করতেছে, তার চোখের দিকে তাকিয়ে। রাহুল এবং তানভীর দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। সবার চোখে জল, কিন্তু এখনও চোখ ঝাপসা অবস্থায় দাঁড়িয়ে আছে ঈশান। চোখের জলটা প্রকাশ পাবে এমন অবস্থা, তখনই ঠাস ঠাস করে বুলেটের আওয়াজ করে কেবিন থেকে ওয়াশরুমে চলে গেল। ভিতরে তখন কি হবে সেটা সবাই জানে। মানসিক প্রতিবন্ধী একটা পাগলকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে ঈশান কী করবে, সেটা ওই পাগলও বলে দিতে পারবে। সিমি তখন মাটিতে বসে কান্না করতেছে। রাহুল তার দিকে তাকিয়ে আছে। সিমি তখন রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল স্যার, এইভাবেই কি আমরা আমাদের সবাইকে হারাবো? নিজেদের প্রিয়জনকে এইভাবে চোখের সামনে মরে যেতে দেখবো? আমাদের কি হৃদয় নেই? আমরা কি মানুষ না? আমাদের কি কান্না কেউ দেখে না? আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে স্যার। শান্ত হও সিমি, এখন কান্না করার সময় নয়। তুমি নিজেকে শক্ত করো।
স্যার যদি এভাবে কান্না করতে দেখে আমাদেরকে তাহলে নিজেও ভেঙে পড়বে। আমাদের উচিত এখন স্যারকে সাপোর্ট করা। আমি পারছি না স্যার, আমি সত্যিই পারছি না। এই মানুষটা কেন এরকম করে? ওনার হৃদয়ে কি কোনো অনুভূতি নেই? উনি কি আমার মতো মানুষ না? উনি একটা শক্ত কিভাবে হতে পারে? যখন দেশের হাজারো মানুষের মুখে হাসি দেখি, তাদের শান্তির জীবন দেখি, তখন এমনিতেই নিজেকে বোঝাতে হয় না, নিজের মন শক্ত হয়ে যায়। এটাই আমার শক্ত থাকার একমাত্র কারণ। অভিনন্দন তোমাদেরকে, তোমরা আমাদের আজকের মিশনটা সফল করেছ। উপস্থিত সবাই হতবাক হতে শুধু তাকিয়ে আছে। কে বলল কথাটা শোনার জন্য ওয়াশরুমের দরজার দিকে তাকাতেই দেখতে পেল বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে ঈশান। তাকে এভাবে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে উপস্থিত বাকি সবার চিন্তাশক্তি কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। যেখানে তারা এমন হাসি খুশি একটি মেয়ের মৃত্যুর কারণে কান্নায় ভেঙে পড়েছে, সেখানে সেই মানুষটা কিভাবে স্বাভাবিক থাকতে পারে যার আপন রক্তের বোন সেই মেয়েটা। শুধু বোন বললে তো হবে না, বেঁচে থাকার একমাত্র অবলম্বনও বলা ভালো, কারণ পৃথিবীতে এই একটা মানুষই ছিল বর্তমানে তার আপনজন। সেই মানুষটাও আজ পৃথিবীর মায়া ত্যাগ করলো। সিমি তখন রেগে এগিয়ে গেল ঈশানের দিকে, এরপর কলার চেপে ধরে বলল, আপনি একটা নিষ্ঠুর কেন? নিজের মনের ভিতর কি তৈরি করেছেন? এত শক্ত কিভাবে থাকেন? হ্যাঁ, কেন এত নিষ্ঠুর আপনি? আজ আপনাকে বলতেই হবে। আমার হার্টের দিকে তাকিয়ে দেখুন, স্পষ্ট করে কথা বলতে পারছি না। সেখানে আপনার নিজের আপন বোন মারা গেল, আপনি কান্না করছেন না? আপনার বোনের আত্মা কখনো শান্তি পাবে না যদি আপনি আপনার বোনের জন্য কষ্ট অনুভব না করেন। আপনি একটা পাষাণ মিস্টার ঈশান আদনান। হ্যাঁ, আপনি বড্ড নিষ্ঠুর মানুষ। উপস্থিত সবাই আরও একবার অবাক হলো, কারণ এই মেয়েটা কি করলো? সে একজন সাধারণ আর্মি কমান্ডার, সে কিভাবে সেনাপ্রধানের কলার চেপে ধরতে পারে? কিন্তু ঈশান বুঝতে পারল এটা উত্তেজনার কারণে হয়ে গেছে। সেই জন্য সে আস্তে করে তার কলার থেকে সিমির হাতটা সরিয়ে নিল। এরপর বলল, তোমরা কি জানো আমি কেন এত শান্ত, কেন এত নিষ্ঠুর, কেন এত স্বাভাবিক থাকতে পারছি? এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন আমার ভিতরে কোনো পরিবর্তন হলো না? তাহলে তোমাদেরকে একটা জিনিস শোনাই। বলে সে নিজের ড্রয়ার থেকে একটি ফোন বের করলো, যে ফোনটা সাধারণত সে ব্যবহার করে না। তার ব্যবহার করা ফোনটা আজ রাস্তার মধ্যেই হারিয়ে গেছে। সেই ফোনটা থেকে একটি রেকর্ড শোনালো তাদেরকে। সেখানে সিমি বলতেছে, ভাইয়া, আমি জানি আজ তুমি আমাকে মিথ্যে বলে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলে রাতের বেলা সন্ত্রাসীকে ধরার জন্য। তুমি কি ভেবেছো আমি ঘুমিয়ে গেছি? না, আমি তো শুধু অভিনয় করছিলাম। আমি জানতাম তুমি অপেক্ষা করছো কখন আমি ঘুমিয়ে যাব আর তুমি বাসা থেকে বেরিয়ে যাবে। আমি তোমাকে আটকাতে চাই না ভাইয়া। আমি জানি এটাই হয়তো তোমার শেষ যাত্রা হতে পারে, কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি বিন্দু মাত্র তোর ওপর অভিমান করিনি। আমারও হয়তো মরতে হবে, অথবা তোকেও মরতে হবে আজ রাতে, কিন্তু কথা দিই মৃত্যুর পর যখন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, সেদিন আমি আল্লাহর কাছে চাইব নিজের দেশের জন্য নিঃস্বার্থ জীবন দেওয়ার, আমার ভাইটাকে আমার সাথে দেখা করার সুযোগ দিতে, আমাদের সকল পাপ ক্ষমা করে দিতে। মহান মালিক হয়তো সেদিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা দুজন সেদিন এই পাপীদের সামনে নির্দ্বিধায় ঘুরে বেড়াবো। দুনিয়ায় এই জীবন থেকে আমাদের জন্য কিছুক্ষণের ঠিকানা মাত্র। আমাদের জন্য তো এমন কিছু অপেক্ষা করছে যেখানে কোনো মৃত্যুর ভয় থাকবে না, সেখানে কোনো বাধা থাকবে না। আমরা দুই ভাই বোন সেখানে আমাদের বাবা, কাকা, মাকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবো। লাভ ইউ ভাই, আই রিয়েলি লাভ ইউ। কথাগুলো প্রত্যেকটা অফিসারের বুকে বিষাক্ত তীরের মতো গিয়ে আঘাত করলো। তারা সবাই কান্না করতে শুরু করলো। ঈশান তখন তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমরা কি জানো এটা কোনোদিন সে বলেছিল? আজ থেকে 1 বছর আগে আমার বোন বলেছিল, যখন আমি মাত্র আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। তখন আমার বোনকে বাড়িতে রেখে আসা ভীষণ কষ্টের হয়ে যেত, আমাকে বাড়ি থেকে বের হতে দিত না। সেই সময় বর্ডারে আমরা ডায়মন্ড রাসেলের যে মাল আটক করতে গিয়েছিলাম, সেই দিনের বয় যেটা। এখন তোমরাই বলো, এরকম কথা শোনার পরেও কি আমি কান্না করব? আমার বোন তো কষ্টে নেই, সে ভীষণ খুশি, ভীষণ খুশি। সবার মুখ বন্ধ হয়ে গেল, কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে সবার। সেই মুহূর্তে ঈশান আবারও তাদেরকে ডেকে আনলো। এরপর বলল, এখন আমাদেরকে একত্রে থাকতে হবে। আমার মনে হয় না তারা থেমে থাকবে। তারা আবারও আক্রমণ করার চেষ্টা করবে। তাদের অনেক মাদকের চালান আমরা নষ্ট করেছি, অনেক সন্ত্রাসীদের আমরা আটক করে মেরে ফেলেছি। তাই আমার মনে হয় তারা আবারও আমাদের উপর আক্রমণ করবে। তারা তো
আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করতে পারবে না, আক্রমণ করবে সাধারণ মানুষের উপর। আমাদেরকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু স্যার দেখেন, তারা তো পুরো দেশেই ছড়িয়ে আছে। আমাদের উচিত প্রথমে তাদের লিডারদেরকে ধরে ফেলা, না হলে তাদের কর্মচারীরা দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মেরে ফেলবে। তখন আমাদের পক্ষে এগুলো সামলানো আরও কষ্টকর হয়ে যাবে। আমি কালকে বিজেপি প্রধানের সাথে কথা বলবো, ওনাকে বলবো আমাদের সাথে যেন যোগ দেওয়ার জন্য। আর বাংলাদেশ ফায়ার ফাইটার প্রধানকে বলবে কালকে আমার সাথে দেখা করতে, কারণ বিভিন্ন জায়গায় তারা বোম ব্লাস্ট করবে, সেখানে সময় মতো যেতে হবে। ওকে স্যার, তাহলে আমি এখনই যাচ্ছি, গিয়ে সবাইকে খবর দিয়ে দিচ্ছি। কিন্তু সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের সাথে কথা বলাটা আপনার মনে হয় এখন প্রয়োজন? ঈশান বাইরে চলে আসলো। বাইরে আসতেই দেখতে পেল সাংবাদিকরা গেট ধরে দাঁড়িয়ে আছে। সে বাইরে বের হতেই তাকে ঘিরে ধরা হলো। তখন এক সাংবাদিক প্রশ্ন করল, স্যার, আমরা যতদূর খবর পেয়েছি, আজকে যে আতঙ্কবাদীরা বোমের বিস্ফোরণ ঘটাতে চাইছিল সেগুলো আপনারা ধ্বংস করতে পেরেছেন, কিন্তু এতে করে জিম্মি থাকা আপনার বোনকে তারা টুকরো টুকরো করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই ব্যাপারে আপনার অনুভূতি কী? দেশের জন্য আগেও আপনার বাবাকে হারিয়েছিলেন, এখন বোনকে হারালেন। দেখুন, প্রিয়জন হারানোর অনুভূতি সবসময়ই একটু কষ্টের হয়ে থাকে, কিন্তু আপনারা জানেন আমি আমার বাবাকে হারিয়েছি, এবার বোনকে হারালাম, কিন্তু আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমি হাজারো সাধারণ মানুষকে বাঁচাতে পেরেছি। আপনারা সবাই দেশের কল্যাণে কাজ করছেন, দেশের মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব। আমি চাই না আর কোনো আতঙ্ক তৈরি হোক, দেশের প্রতিটা মানুষকে আমি এই বার্তাটাই পৌঁছে দিতে চাই। আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আতঙ্কবাদীরা আমাদের ওপর আক্রমণ করতে না পেরে আপনাদের ওপরই আক্রমণ করবে। তাই দয়া করে এই সংবাদ আপনাদের কানে পৌঁছা মাত্রই আপনার পরিবারের সবাইকে সচেতন থাকতে বলবেন। আমরা খুব তাড়াতাড়ি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তুই কেন? তোর বাপও ব্যবস্থা নিতে পারেনি আর পারবেও না। তোকে এখন শেষ করে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। তোকে যতক্ষণ না শেষ করছি ততক্ষণ আমাদের পর্যন্ত শান্তি নেই। বলেই টিভির দিকে হাতে থাকা মদের গ্লাসটা ছুঁড়ে মারল সিয়াম চৌধুরী, কারণ তার প্ল্যান এভাবে বিফলে যেতে পারে না। তখন সে তার হিংস্র বাহিনীকে বলে দিল, যাও, তোমরা পুরো দেশ ছড়িয়ে পড়ো, যেখানে মানুষের সমাগম দেখবে সেখানে বোম ব্লাস্ট করবে, যাকে সামনে পাবে তাকে মেরে ফেলবে। এদেরকে ছাড়া হবে না, সবাইকে শেষ করতে হবে। তামিম, তুমি যাও, ওই সেনাপ্রধানের লাশ আমার কাছে নিয়ে এসো। যতক্ষণ না ওই সেনাপ্রধানের লাশ দেখছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই সোনা প্রধানের মাথাটা আমি আপনার পায়ের কাছে এনে ফেলবো, না হলে আমি ফিরে আসবো না। বলেই সে বেরিয়ে গেল। ওদিকে পরের দিন সকাল হতেই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানের সাথে দেখা করল ঈশান। এরপর তাদের সাথে কথা বলল, যে করেই হোক এই সন্ত্রাসীদেরকে আটকাতেই হবে। ওদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দোয়া করছে ঈশানের জন্য। এই ছেলেটা বড্ড সাহসী কতটা সেটা হয়তো মানুষ গতকাল দেখেছে, কারণ কোনো মানুষ নিজের প্রিয়জনকে এভাবে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে পারে না। এই ছেলেটা দিতে পেরেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি চিঠি আসলো ঈশানের কাছে, সেখানে তার প্রশংসা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ঈশান সেটা পড়ল, এরপর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেটা নিজের ড্রয়ারে রেখে দিল, কারণ যতক্ষণ না পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে শেষ করতে পারছে ততক্ষণ এগুলো তার কাছে মূল্যহীন। ঈশান সেমিকে নিয়ে বেরিয়ে পড়ল একটি আস্তানার দিকে, কারণ তার এক গুপ্তচর খবর দিয়েছে সেখানে সন্ত্রাসীরা থাকতে পারে। কিন্তু যখনই তারা সেই আস্তানার বাইরে গিয়ে দেখতে পেল একটা মশা মাছিও সেখানে নেই। তখন সে বুঝতে পারল তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই সংবাদ দেওয়া হয়েছে। তারা যখনই ফিরে আসছিল তখনই হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন গুলি করল। গুলি এসে লাগলো ঈশানের কাঁধে। ঈশান মাটিতে লুটিয়ে পড়ল। তখন সিমি পিছনে ফিরে সেই সন্ত্রাসীদের দিকে গুলি করল। গুলিটা গিয়ে তার পায়ে লাগলো। সে ছাদের উপরে ছিল, সেখান থেকে পড়ে গেল। এরপর তার কাছে গেল আর্মির লোকেরা, গিয়ে দেখতে পেল সে এখনও জীবিত আছে, সেই জন্য তাকে হসপিটালে নিয়ে গেল। ওদিকে সিমি কান্না করতে করতে ঈশানকে নিয়ে হসপিটালে গেল। সেখান থেকে গুলি বের করে ঈশানের অফিসে ফিরে আসলো। অফিসে আসার পর ঈশান ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। গতকালই একটা গুলি লেগেছে, আজকে আবারও। অবস্থা ভীষণই খারাপ। ঈশান শুয়ে পড়ল। সিমি তখন একটি স্যুপের বাটি নিয়ে আসলো। এরপর ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি এটা খেয়ে নিন। ডাক্তার বলেছে আপনার শরীর ভীষণ খারাপ,
আপনি খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো, সেই জন্য শরীর দুর্বল হয়ে পড়েছে। আপনি এটা খেয়ে নিন স্যার। সিমি, এখন আমার খাওয়ার সময় নেই। আমাকে আগে জানতে হবে ওই সন্ত্রাসীদের ব্যাপারে। যে সন্ত্রাসীটিকে গুলি করেছ, ওর কি জ্ঞান ফিরে এসেছে? স্যার, এখনও তার জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান ফিরে আসা মাত্রই আপনাকে খবর দেওয়া হবে। তাকে এখানে সরাসরি ধরে নিয়ে আসা হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন এটা খেয়ে নিন প্লিজ। ঈশান খেতে না চাইলেও সিমি জোর করে তাকে খাইয়ে দিল। এরপরও ওষুধ খাওয়ালো। ওষুধের মধ্যে ঘুমের ওষুধ ছিল, সেই জন্য মাথাটা ঘুরে আসলো ঈশানের। সে আবারও শুয়ে পড়ল। কিন্তু যেই মানুষটা 2টা গুলি খাওয়ার পরও ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে, তাকে কি সাধারণ একটা ওষুধ এভাবে ঘুম পাড়িয়ে দিতে পারে? সে শুধু চোখ বন্ধ করে শুয়ে চিন্তা করছিল। তখনই সে তার কপালে কারোর কোমল ঠোঁটের স্পর্শ পায়। অবাক হয়ে সে হালকা চোখ মেলে দেখার চেষ্টা করে। তখনই দেখতে পায় সিমি তার কপালে ঠোঁট ছুঁয়ে কান্না করছে আর বলছে, স্যার, আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি। আপনার জন্য আমি আর্মিতে পড়ে আছি। নাহলে কবেই নিজের পরিবারের কথা মতো বিয়ে করে সব ছেড়ে দিতাম। শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে আমি চাকরি ছাড়তে পারি না। আপনি আমার স্বপ্নের মানুষ, আমার শখের পুরুষ। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? আমি জানি আমি আপনাকে কোনো দিন বলতে পারবো না আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা গোপনেই থাকবে আপনার জন্য। আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না। দরকার নিজের জীবন দিয়ে দিব। কেউ আপনাকে গুলি করলে সেটা নিজের ওপর নিয়ে নিব। আগে নিজে মরবো, এরপর আপনার কিছু হতে দিব। সত্যি কি আপনি বুঝেন না কোনোদিন আমার ভালোবাসা? ঈশান চমকে গেল কথাটা শোনার পর। সে জানতো সিমি সবার থেকে একটু আলাদাভাবেই তাকে কেয়ার করে, কিন্তু এই মেয়েটা তাকে ভালোবাসে এটা সে কখনোই বুঝতে পারেনি। হয়তো সে বোঝার চেষ্টাই করেনি। কিন্তু আজ কেন জানি তার ভীষণ ইচ্ছা করছে কাউকে নিজের পাশে পাওয়ার, কারণ তার পাশে তো এখন আর কেউই নেই। সবাইকেই সে হারিয়ে ফেলেছে। কিন্তু পরক্ষণেই মনে হলো কেন সে কাউকে নিজের সাথে জড়াবে। এখন তো সবার টার্গেট তার দিকে। যার গ্রাম থেকে ঈশাকে তুলে এনে মেরে ফেলতে পারে, তারা বাইরে ঘুরে বেড়ানো সিমিকে সহজেই নিয়ে মেরে ফেলতে পারে। সেই জন্য এটা তাকে না জানানোই উত্তম। এইসব চিন্তা করতে করতে হঠাৎই ঘুমিয়ে পড়ল সে। যখন ঘুম ভাঙল তখন হাতের উপরে ভারী কিছু অনুভব করলো। তখন দেখতে পেল তার হাতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সিমি। বুঝতে পারল মেয়েটা তার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, কেননা সেও এই 2 দিন থেকে নির্ঘুম। তখন সে সিমিকে উঠালো না, আস্তে করে তাকে শুইয়ে দিল। এরপর উঠে গেল। বাইরে যেতেই দেখতে পেল তানভীর দাঁড়িয়ে আছে। তখন সে তানভীরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার তানভীর? ওই সন্ত্রাসীকে ধরে নিয়ে এসেছো? ওর ব্যাপারে কি জানতে পারলে? স্যার, আপনি জানলে অনেক বেশি খুশি হবেন। এই ছেলেটা হচ্ছে সিয়াম চৌধুরীর আস্তানার সবচেয়ে বিশ্বস্ত লোক। তাকে পাঠানো হয়েছিল আপনাকে মেরে ফেলার জন্য। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে করেই হোক আপনার মাথা সিয়াম চৌধুরীর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা তার কাছ থেকে অনেক তথ্য জানতে পেরেছি। আপনি তার সাথে দেখা করুন, আশা করি সিয়াম চৌধুরী সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। ঈশান তখন তাড়াতাড়ি করে সেই সন্ত্রাসীর সামনে গেল। তামিম তখন ঈশানকে দেখে কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর মানুষটার সম্মুখীন সে হতে চাইছিল না, কিন্তু তাকে হতেই হলো। সে ভেবেছিল পিছন থেকে গুলি করে ঈশানকে মেরে ফেলবে, কিন্তু এভাবে তাকে ধরা পড়ে যেতে হবে এটা সে ভাবতেও পারেনি। তখন ঈশান তামিমের কলার চেপে ধরে বলল, আশা করি আমি কিরকম এটা না জেনে আমাকে মারতে আসিসনি। তাই আমাকে এখন রাগিয়ে দিস না, কারণ আমার ভেতরে যে পশুটা শুয়ে আছে সেটা যদি জেগে যায় তাহলে তোকে টুকরো টুকরো করে দেব। তাই তাড়াতাড়ি বল সিয়াম চৌধুরী কোথায় লুকিয়ে আছে। যদি সত্যি কথা না বলিস তাহলে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। স্যার, বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছিল আপনাকে মেরে ফেলার। আমি সেটারই জন্য এসেছি। দয়া করে আমাকে মারবেন না। তানভীর, তাড়াতাড়ি রাহুলকে বলো ব্যবস্থা করতে। এই ছেলেটা এভাবে কথা বলবে না, আমাকে কঠিন হতেই হবে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। তানভীর চলে গেল। ওদিকে সিমি ঘুম ভাঙতেই দেখতে পেল সে ঈশানের বেডে শুয়ে আছে। এটা দেখার পর সে ভীষণ ভয় পেয়ে গেল। তাহলে কি ঈশান সব বুঝতে পেরে গেল? তার নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছিল। সে কেন এরকমটা করলো? ঈশানের বেডে কিভাবে শুয়ে পড়ল? এসব নানান জিনিস কল্পনা করছিল। তখন হঠাৎ করেই বলে উঠল, ও মাই গড, এটা আমি কি করলাম? এই খটাসটা যদি উঠে যায় তাহলে আমাকে তুললো না কেন? নাকি আমাকে ডাকার পরও আমি উঠিনি?
আমাকে তো বকবে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। বলে সে দৌড়ে বাইরে আসলো। বাইরে আসতে দেখতে পেল ঈশান চিৎকার করে জ্বলন্ত একটি রড দিয়ে আঘাত করতেছে একটি লোকের উপরে। কাছে গিয়ে লক্ষ্য করলো এটা সেই সন্ত্রাসী। তারপর সে পাশে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। ঈশান তার দিকে তাকালো একবার, এরপর চোখ ফিরিয়ে নিয়ে সেই সন্ত্রাসীটার দিকে তাকিয়ে বলল, এখনো সময় আছে, সত্যি কথা বলে দে। স্যার, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমাকে শুধু পাঠানো হয়েছিল আপনাকে মেরে ফেলার জন্য। আমি আপনাকে মারতে পারিনি, উল্টো আপনার কাছে ধরা পড়ে গেছি। তার আস্তানা সম্পর্কে আমি কিছুই জানি না। স্যার, ও এবার সত্যি কথা বলবে না। ওকে শেষ করতে হলে আমার মনে হয় সবার প্রথম ওর পরিবারকে খুঁজতে হবে। ওর পরিবারের সদস্যকে যদি এনে এইভাবে শাস্তি দিই, দেখবে এমনিতেই সব সত্যি কথা গড়গড় করে বলে দিবে। সিমির কথা শুনে ঈশানও দিকে তাকালো কিছুক্ষণ, এরপর মুচকি হেসে বলল, বাহ সিমি, তোমার মাথা তো খুলতে শুরু করেছে। তাড়াতাড়ি রাহুলকে নিয়ে যাও আর ওর পরিবারের লোকজনকে ধরে নিয়ে আসো। ওর চোখের সামনে ওর পরিবারের লোকজনকে মেরে ফেলবো, তারপর দেখব কিভাবে বসে থাকতে পারে। কথাটা শোনা মাত্রই তামিম কান্না করতে শুরু করলো, কারণ তার পরিবারে তার মা আর তার বোন ছাড়া আর কেউই নেই। সে পরিবারের একমাত্র ছেলে। তখন সে কান্না করতে করতে বলে উঠল, স্যার, দয়া করে এই কাজ করবেন না। আমার পরিবারে আমার মা আর বোন ছাড়া আর কেউ নেই। ওদেরকে আপনি কিছু করবেন না। ওরা এই ব্যাপারে কিছুই জানে না। ওরা এটাও জানে না যে আমি এইসব কাজ করি। তারা সবাই জানে আমি ড্রাইভার, গাড়ি চালিয়ে তাদেরকে খাবার খাওয়াই। ওরা এই ব্যাপারে কিছুই জানে না। এটা জানতে পারলে অনেক কষ্ট পাবে। সিমি তখন অনেক রেগে গেল। মানুষের মা বোনকে মেরে ফেলে নিজের মা বোনের জন্য এত দরদ এই ছেলেটার। তখন সে এগিয়ে গেল তামিমের দিকে। মাঝে মাঝেই তার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। সামনে কে দাঁড়িয়ে আছে এটা তার মাথাতেই থাকে না। সে এগিয়ে তামিমকে কয়েকটা থাপ্পড় মেরে দিল। এরপর তার গলা চেপে ধরে বলল, লজ্জা করে এই কথা বলতে? যখন অন্যের মা বোনকে মেরে ফেলতি তখন তাদের কষ্ট হয়নি? এখন যখন তোর পরিবারের লোকজনকে ধরে নিয়ে আসার কথা বলতেছি তখন কষ্ট হচ্ছে? তাদের কি কষ্ট হয় না? তাদের কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? ঈশান চুপচাপে দাঁড়িয়ে দেখছিল। সে অবাক হচ্ছে এই মেয়েটার কর্মকাণ্ড দেখে। কখন কি করবে এটা ঈশান নিজেও বুঝে উঠতে পারে না। এই মেয়েটা সত্যিই সাইকো। তামিম তখন বলতে শুরু করলো, স্যার, আমি কথা দিচ্ছি, আমি যা জানি সব কিছু বলে দেব। এর পরেও আপনারা এরকম কিছু করবেন না। আমি বলছি, শ্যাম চৌধুরীর সম্পর্কে কিন্তু আমার মনে হয় না আপনারা তার কিছু করতে পারবেন। কারণ সে একা নয়, তার সাথে আরও দুইজন ভয়ঙ্কর লোক মিশে আছে। একজন সিরিয়াল কিলার রাজা এবং অন্যজন হীরা চোরা চালানকারী ডায়মন্ড রাসেল। এটা আমি আগে থেকেই জানতাম, কারণ তারা দুজন যদি না থাকতো তাহলে সিয়াম চৌধুরী এত লোক কখনই পেত না। তাদের লোকজন মিলেমিশে একসাথে সবাইকে আক্রমণ করেছে। তাদের সবার সাথে আমার শত্রুতা আছে, কারণ তাদের সবার ক্ষতি আমি করেছি। তাই তারা সবাই মিলে একত্রে আমার উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে। তারা ভালো করেই জানে আমাকে তারা যতই ভয় দেখাক না কেন আমি ভয় পাবো না। তাই তারা সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা নিজেরাও জানে না এতে করে তাদের ওপর কত বড় বিপদ আসতে চলেছে। স্যার, তাদেরকে কিভাবে আটকাবেন? তারা বিদেশ থেকে বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছে। তাদের আস্তানায় বিদেশি অস্ত্রের ভাণ্ডার রয়েছে। তাদের এক একটা বোম এক একটা এলাকাকে উড়িয়ে দিতে পারে। তাই তারা সাধারণ মানুষকে শেষ করার জন্য এই বোমগুলো ব্যবহার করবে। কিন্তু আমি তাদেরকে সেই সুযোগ দেব না। রাহুল, তানবীর, তোমরা দুজন এর দেওয়া তথ্য মতে ওই আস্তানা সম্পর্কে খুঁজে নিতে শুরু করো। এমনি এমনি পাগলের মতো গিয়ে আক্রমণ করলে উল্টো আমাদের সবাইকে মরতে হবে। তাই আগে থেকে তাদের আস্তানার সম্পর্কে সবকিছু আমাদেরকে জানতে হবে। এরপর একটা প্ল্যান বানিয়ে আক্রমণ করতে হবে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি, গিয়ে ওই আস্তানার ব্যাপারে খোঁজ নিচ্ছি। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই তাদের অফিসের ফোনে একটি কল আসে। তারা ফোন ধরতেই জানতে পারে শহরে আক্রমণ করতে না পেরে তারা গ্রাম্য এলাকায় কয়েকটি গ্রাম উড়িয়ে দিয়েছে বোমা মেরে। এটা শোনার পর ঈশান পাগল হয়ে যায়। সে কল্পনা করতে পারছে না এরা এতটা নিচে নামতে পারে। ঈশান চুপ করে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, এরপর বলল, এরা নিজেদেরকে অনেক চালাক ভাবছে। এদের মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তাই বেশি লাফাচ্ছে। সাধারণ মানুষদের প্রতিটি রক্তের ফোঁটার দাম ওদেরকে দিতে হবে। আমি ওদেরকে কিছুতেই ছাড়ব না।
ওদের আমি শেষ করবই। বলে সে তাড়াহুড়ো করে কাকে জানি কল করতে শুরু করলো। একটু পরেই বিশাল বিশাল কয়েকটি গাড়ি এসে থামলো তার অফিসের সামনে। সে গাড়ি থেকে বিভিন্ন ফোর্সের প্রধানরা নামতে শুরু করলো। তখন সে সবার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একটা কারণেই, সেটা হচ্ছে সন্ত্রাসীদেরকে শেষ করে দেওয়া। ওদের আস্তানা সম্পর্কে আমরা সব তথ্য পেয়ে গেছি। তাদের এক কর্মচারীর মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা তাদের আস্তানায় বিভিন্ন বিদেশি অস্ত্র এনে জমা করেছে। তাই তাদের বিরুদ্ধে এখন সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাওয়া বোকামি হবে। তাই আপনাদের সবার কাছে আমি সাহায্য চাইছি। আমার ফোর্স সবসময় মাঠে থাকবে এই সন্ত্রাসীদের ধরার জন্য। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, সাধারণ জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটায় আপনারা খেয়াল রাখবেন। আপনারা সবাই নিজেদের জায়গা থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ুন। যেখানে আতঙ্কবাদীদের আস্তানা আছে বলে সন্দেহ করবেন সেখানেই আক্রমণ করুন। ঈশান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমাদের ফোর্স বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিটা কর্মীকে কাজে লাগিয়ে দিব। সন্ত্রাসীদের প্রতিটা আস্তানায় আমরা আক্রমণ করব। ওরা আর কোনো সাধারণ মানুষকে মারতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বললেই তো নিশ্চিন্তে থাকতে পারছি না স্যার। আমাদেরকে আক্রমণ করতে না পেরে তারা সাধারণ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা যে করেই হোক তাদের উদ্দেশ্য সফল করতে চাইছে। তারা চাইছে তাদেরকে যেন আমরা সাপোর্ট করি, তাদেরকে সহযোগিতা করি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার, কিন্তু আমরা সেটা করব না। তারা কথা বলছিল তখনই সিমি একটি ফোন নিয়ে আসে ঈশানের কাছে। ফোন ধরতেই ওপাশ থেকে হাসির শব্দ শুনতে পায়। হাসিটা শুনেই বুঝতে পারে এটা আর কেউই নয়, সিয়াম চৌধুরী। তখন ঈশানের মাথায় যেন আগুন ধরে যায়। সে বলতে শুরু করে, তুই আজ যেটা করলি এটার ফল তোকে খুব বাজেভাবে পেতে হবে, এটা মনে রাখবি। তোকে যদি আমি শাস্তি না দেই তাহলে আমার নাম ঈশান আদনান নয়। সাধারণ মানুষের উপর তুই আক্রমণ করে কত বড় ভুল করেছিস সেটা তুই নিজেও জানিস না। চুপ কর অফিসার, তুই তো এখনো সিনেমার ট্রেলার দেখছিস, এতেই পাগল হয়ে গেছিস। আসল সিনেমা তো কালকে থেকে শুরু হবে। কাল সারা দেশে প্রতিটা কোনায় কোনায় আমি আমার লোকজন দিয়ে বোমা ফিট করব। এরপর দেখব তুই কি করতে পারিস। সাধারণ মানুষদেরকে বাঁচাতে না পারার কষ্টে তুই নিজে নিজেই মরে যাবি। ঈশান কোনোদিন কাউকে ভয় পায় না। তুই কি ভাবছিস তুই বোমা ফিট করবি আর আমরা এখানে চুরি পরে বসে থাকব? তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর মতো অপরাধীদেরকে ধরতে ধরতেই আজ আমি এই জায়গায় এসেছি। তাই যেটা করবি খুব ভেবে চিন্তে করবি। এখনো সময় আছে ঈশান, আমাদের কাজকর্ম বাধা দিবি না। আমরাও তোর সাথে লাগবো না। তুই আমাদের পথ থেকে সরে যা, আমরা আমাদের কাজ আগের মতো চালিয়ে যাব। যদি আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আমরা সাধারণ মানুষকে শেষ করে দিব। একটা গ্রামও এই দেশ থাকবে না, সবগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তোর এই ইচ্ছা কোনোদিনও পূর্ণ হবে না। অন্তত আমি বেঁচে থাকা অবস্থায় তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। অপেক্ষা করতে থাক, হঠাৎ দেখবি মৃত্যু তোর কপালে এসে টোকা দেবে। উত্তর বাচ্চা, তুই ভাঙবি তো মস্কাবি না। তোকে আমি খুব ভালো করে চিনতাম, সেই জন্য তোর সবাইকে শেষ করে দিয়েছি। নিজের বোনের কারা লাশটা দেখে তো মজা পেয়েছিস, এখন মানুষের পুরো মরদেহ দেখে দাস করবি? কে নাচে আর কে গান বাজায় সেটা তো কাল থেকে দেখতেই পাবি। আজকের পর থেকে তোর শান্তির ঘুম আমি কেড়ে নেব। তুই বুঝতে পারবি এই ঈশান আদনান কি জিনিস। বলে ঈশান ফোন রেখে দেয়। এরপর একটা প্ল্যান করতে শুরু করে। এই সন্ত্রাসীদের আস্তানাটা হচ্ছে একটি নদীর ধারে। তারা সহজেই নৌকা নিয়ে সেখানে পৌঁছাতে পারবে। তারা যদি সড়ক পথে যেতে চায় তাহলে সেখানে বিভিন্ন জায়গায় পাহারায় থাকবে। তাই তারা আক্রমণ করার সাথে সাথেই খবর পৌঁছে যাবে এবং সিয়াম চৌধুরী তার লোকজন নিয়ে পালিয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিল তারা নদীপথেই আক্রমণ করবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিন বিভিন্ন জায়গায় আক্রমণ হলো, কিন্তু ঈশান কিছুই করতে পারল না। রাতের বেলায় বসে আছে সিয়াম চৌধুরী এবং বাকিরা। তখন সিরিয়াল কিলার রাজা বলল, সিয়াম, আমার মনে হয় না ওই অফিসার মিথ্যে কথা বলছে। ও যে করেই হোক আমাদের শেষ করে দেবার চেষ্টা চালাবে। আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এই অফিসারের ব্যাপারে আমি অনেক শুনেছি এবং অনেক দেখেছিও। এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নয় ও। এটা কি আমি জানি না? আমি খুব ভালো করে জানি এই অফিসার কি জানতে পারে, তবে ও এটা জানে না আমি কি করতে পারি। এই পুরো দেশটাকে আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। ও আমার সাথে লাগতে এসেছিল, আমার ভাইকেও মেরে ফেলেছে। ওকে তো আমি শেষ করবই। আমাদের এই আস্তানাটা কি আমাদের জন্য নিরাপদ? আমার মনে হয় না, কারণ তামিম এখনও ফিরে আসেনি। তামিম তো গিয়েছিল ঈশাকে মারতে, তাহলে ও এখনও ফিরে আসলো না কেন? যদি ফিরে না আসে তাহলে কি সে ধরা পড়ে গেল?
আমার সেটা মনে হয় না। আমাদের এই আস্তানা সম্পর্কে কারোর কোনো ধারণা নেই, আর এই আস্তানাটা এতটাই অসুরক্ষিত নয় যে এটা কেউ এসে আক্রমণ করবে। এই আস্তানার প্রতিটা কোনায় কোনায় আমার লোকজন বসে আছে, এদেরকে অতিক্রম করে আমার উপর আক্রমণ করাটা অসম্ভব। ওদিকে গভীর রাত, কিন্তু ঘুমাতে পারছে না ঈশান, কারণ কালকেই আক্রমণ করার চিন্তা করেছে ওই অপরাধীদের আস্তানায়। এদেরকে যত সময় দিবে ততই এরা ভয়ঙ্কর হয়ে উঠবে। তখন হঠাৎ করে লক্ষ্য করলো কেউ একজন 2টা মগ হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এত গভীর রাতে কে আসতে পারে তার কেবিনে? তখন সে তাকাতেই দেখতে পেল সিমি 2টা মগ হাতে নিয়ে তার কাছে এগিয়ে আসছে। এরপর বলল, স্যার, আমি জানি আপনি ঘুমাননি, সেজন্য আপনার পছন্দের কফি করে নিয়ে আসলাম। খেয়ে নিন, কিছুটা হলেও চিন্তা কমবে। ঈশান এক হাত দিয়ে কফির মগটা নিজের হাতে নিল, আরেকটা হাত দিয়ে চেয়ার টেনে সিমির সামনে রাখলো। সিমি চেয়ারে বসলো। তখন ঈশান বলে উঠল, কি ব্যাপার, তুমি এত রাত হয়ে গেল এরপরেও ঘুমাওনি কেন? কালকে না আমাদের অপারেশন আছে? তাহলে কেন তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? আমি জানি না স্যার, অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। আমার কেন জানি ভীষণ ভয় হচ্ছে। আমরা যে অপরাধীকে ধরার জন্য কালকে বের হব, তারা এতটাই সাধারণ কোনো অপরাধী নয়। পুরো দেশ তারা আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ভালোবাসো আমায়? সিমি সবেমাত্র কফি কাপে চুমুকটা দিয়েছে, হাত থেকে ঠাস করেই কফির মগটা পড়ে গেল। সেই মুহূর্তে এইরকম প্রশ্ন, তাও আবার এরকম একটা মানুষের কাছ থেকে, সে কল্পনাও করতে পারেনি। অবাক চোখে শুধু তাকিয়ে আছে ঈশানের দিকে। আজকের একটা দিনে অন্তত এই কথাটা সে হজম করতে পারছে না, কারণ যে কোনো মিশনে যাওয়ার আগে ঈশান ভীষণ চিন্তায় থাকে সেই মিশনটা নিয়ে। কিন্তু আজ কেন এই প্রশ্নটা করলো? সে তো ভালোবাসে এই লোকটাকে সত্যিই, কথাটা কি বলে দেবে? কিন্তু সে তো কোনোদিন বুঝতেই দেয়নি কাউকে যে সে ঈশানকে ভালোবাসে। তাহলে এই লোকটা কিভাবে জানলো এই ব্যাপারটা? তখন সে তোতলাতে শুরু করলো। স্যার, কি বলছেন? তোতলাচ্ছ কেন সিমি? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। ডু ইউ লাভ মি সিমি? যদি ভালোবেসে থাকো তাহলে সত্যি কথা বলে দাও। কথা দিচ্ছি আমি রেগে যাব না, আমি এখন শান্তই আছি। সিমি তখন কান্না করতে শুরু করলো। এরপর ঈশানের একটা হাত চেপে ধরে বলল, যদি আমার হৃদয় থেকে টুকরো টুকরো করে আপনাকে দেখাতে পারতাম, তাহলে হয়তো বোঝাতে পারতাম আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার পরিবারের লোকজন আমাকে এই চাকরি ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি করছে, কিন্তু আমি কিছুতেই এই চাকরি ছাড়তে রাজি হচ্ছি না। কেন জানেন? আপনার জন্য। যদি আপনার কিছু হয়েছে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যেদিন থেকে ভালোবাসা নামক অনুভূতি নিজের ভিতর জায়গা করে নিয়েছে, সেদিন থেকেই সংকল্প করে রেখেছি, যদি আপনার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুর পরেই হবে। কারণ আপনাকে কেউ আক্রমণ করতে আসলে প্রথমে আমি তার সামনে দাঁড়াবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ভালোবাসতে পারবেন না, এরপরেও আমি চুপচাপ ভালোবেসে যাচ্ছি, আর আগামীতেও ভালোবেসে যাব। ইয়েস, আই লাভ ইউ ঈশান স্যার, আই রিয়েলি লাভ ইউ। কথাগুলো একদমে বলে চোখ বন্ধ করে দিল সিমি। হয়তো মানুষটা তাকে এখন কয়েকটা থাপ্পড় দিয়ে বসিয়ে দিবে, কারণ সে অনেক সাহস করে ভয়ঙ্কর একটা মানুষের সামনে কথাগুলো বলে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ হয়ে গেল কোনো নড়চড় নেই। তখন সে আস্তে আস্তে চোখ খুলে তাকালো সামনের দিকে। তাকিয়ে দেখতে পেল ঈশান মুচকি হেসে তার দিকে তাকিয়েছে। আজকের এই শান্ত ঈশানকে তার বড্ড অপরিচিত লাগছে। অদ্ভুত সুন্দর লাগছে মানুষটাকে। কখনো সে এই মানুষটাকে এভাবে হাসতে দেখেনি। আজকে কেন হাসছে এই মানুষটা? সে কি বুঝতে পারছে তার বিপরীতে থাকা তরুণী তার সেই হাসিটা পাগল করে দিচ্ছে? হয়তো সে বুঝতে পারছে না। যদি বুঝতে পারত তাহলে এই রকম ভয়ঙ্কর মায়াবী করে হাসতে পারতো না। সিমি শুধু তাকিয়ে আছে লোকটার দিকে। তখন ঈশান সিমির দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো আমি তোমার এই অনুভূতির ব্যাপারে অবগত নই? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। আমি জানতাম হয়তো পছন্দ করো, সেজন্যই এত কেয়ার করো। কিন্তু আমার কাছে এখন বিষয়টা পরিষ্কার, তুমি আমাকে ভালোবাসো এবং একটা পাগল করার কথা শুনবে, আমিও তোমাকে ভালোবাসি। কথাটা কানে প্রবেশ করতেই সামনে থাকা তরুণী চিৎকার করে কান্না করে উঠল। এই কান্নাটা আশা করেনি ঈশান। ভেবেছিল হয়তো সিমি খুশিতে আত্মহারা হয়ে যাবে, কিন্তু এভাবে কান্না করাটা তাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এরপর প্রশ্ন করল, কি ব্যাপার, এভাবে হঠাৎ করে কান্না করার কারণ কি সিমি? বিপরীত পাশ থেকে উত্তর আসলো না, কিন্তু হঠাৎ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ল সিমি। তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, এইটা আমার স্বপ্ন ছিল স্যার।
আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি জীবনেও কল্পনা করতে পারিনি আপনার মুখ থেকে এই কথা শুনবো। স্বপ্নে ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কথাটা বলবেন, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার জীবনের কোনো স্বপ্ন নেই। আমি এখন নিঃস্বার্থে নির্ভয়ে মরতে পারবো। একটা থাপ্পড় দেবো। তুমি মারা গেলে আমার কি হবে? তুমি কি জানো তোমার প্রতিটা পাগলামি আমাকে নতুন করে বাঁচাতে শেখায়, প্রতিটা বোকামি আমাকে নতুন করে আশার আলো দেখায়। আমি তো তুমি না থাকলে কারো ওপর রাগই দেখাতে পারবো না। আমার জমে থাকা সব অভিমান রাগে রূপান্তরিত করে কার ওপর সেগুলো প্রয়োগ করব। তোমার হুটার রেগে গিয়ে নিজের বসের কলার চেপে ধরার মুহূর্তগুলো আমি কার কাছ থেকে পাবো? বিয়ে করবেন আমায়? হ্যাঁ, করব। তাহলে প্লিজ কালকে মিশনে যাওয়ার আগে আমাকে বিয়ে করে নিন। কি বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে, তবে সেটা আজকে থেকে নয়। যেদিন প্রথম ভালোবাসি বুঝতে পেরেছি সেদিন নষ্ট হয়ে গেছে। আমার একটাই স্বপ্ন, আপনার বউ হয়ে মরতে চাই। জানি না কালকের মিশন থেকে ফিরে আসতে পারবো কিনা, তবে যদি ফিরে না আসতে পারি তাহলে এই পরিচয় অন্তত মরতে পারবো যে ঈশান আদনানের বউ হয়ে মারা গেছে। ঈশান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে অবাক না হয়ে বিস্ময়ের সাগরে ভাসছে বলাটা হয়তো শ্রেয় হবে। এমন আবদার কিভাবে ফেলবে সে? আর যদি রক্ষা করতে চায় তাহলে সে কিভাবে রক্ষা করবে? কালকে সকাল থেকেই তাদের ভীষণ কাজের চাপ, কিন্তু সে সিদ্ধান্ত নিল যাই হয়ে যাক না কেন সে তার প্রিয়তমার মনের ইচ্ছাটা পূরণ করবে। কারণ সেও তো জানে না ফিরে এসে আবার প্রেয়সীর মুখের সামনে দাঁড়াতে পারবে কিনা। হয়তো তাকে প্রাণও হারাতে হবে সেখানে। সেজন্য সে কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে থাকলো, এরপর একটি হাসি দিয়ে বলল, যাও, রক্ষা করলাম তোমার এই আবদারও। বিয়ে করবো তোমায় কালকে মিশনে যাওয়ার আগে। ঈশান, আপনাকে একবার শক্ত করে জড়িয়ে ধরছে, প্লিজ ডোন্ট মাইন্ড। বলে নিজের সমস্ত শক্তি দিয়ে সিমি ঈশানকে জড়িয়ে ধরল। এরপর ঈশানও কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই সিমি ঈশানের ঠোঁট চেপে ধরল। ঈশান ফ্রিজড হয়ে গেল। বেশ অনেকক্ষণ পর সিমি তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। এদিকে ঈশান বুঝতে পেরে মুচকি হাসছে। পরেতেই সকালে কাজীর সামনে বসে আছে সবাই। রাহুল আর তানবীর শুধু মুচকি হাসছে। বিয়েটাও স্বাভাবিকভাবে হয়ে গেল। এরপর কাজী চলে যেতে ঈশান রেডি হয়ে বাইরে বের হতে দেখল সিমি চেয়ারে বসে তানভীর আর রাহুলকে কি বলছে। রাহুল স্যার অ্যান্ড তানভীর স্যার, আপনারা বলছিলেন না খাটাস ঈশান ভালোবাসতে জানেন না? দেখলেন তো এই সিমি কি জিনিস। ঈশান আমাকে রিকোয়েস্ট করলো বিয়ের জন্য, তাই মনটা তো উদার করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। এখন থেকে আমাকে ম্যাম বলে ডাকবে। এতদিন কথায় কথায় সিমি এটা করো ওটা করো বলেছেন, এখন আমার টাইম। ও সিমি, তুই কত লাকি, শেষ পর্যন্ত বসের প্রেমে বললি। যাক, তানভীর সাহেব কি যেন বলছিলেন? সিমি ম্যাম, একটু পেছনের দিকে তাকান। সিমি পেছনে ফিরতেই তাকাতেই দেখল ঈশান তার দিকে তাকিয়ে আছে। সে চেয়ার থেকে ঠাস করে মাটিতে পড়ে গেল। রাহুল আর তানভীর এবার হাসি চেপে রাখতে পারল না। তারা হা হা করে হেসে উঠল। ঈশান রাগে গজগজ করতে শুরু করলো। এই মেয়েটা সত্যিই সাইকো। সিমি হামাগুড়ি দিতে দিতে ঈশানের পায়ের কাছে গিয়ে ঠাস করে দাঁড়িয়ে বলল, স্যার আপনি এখানে? আসলে হয়েছে কি স্যার? শাট আপ সিমি, আমি সব শুনেছি। আর একটা কথা কান খুলে শুনে নাও, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা, ওকে? আর এখানে তানভীর এবং রাহুল তোমার সিনিয়র, সো তাদের সম্মান পাওয়াটা অধিকার। তুমি তাদের সাথে এরকম ব্যবহার করেছিলে কেন? আর এটা কি তোমাদের ফাইজলামির টাইম? কি হলো, চুপ করে কেন আছো? অ্যান্সার মি সিমি। সরি স্যার। সরি কি? তাড়াতাড়ি চলো, আমাদেরকে বের হতে হবে। সবাই বন্দুক রেডি করো, সব কিছু চেক করে গাড়িতে গিয়ে বসো। এস স্যার। বলে সিমি দৌড়ে পালালো। ঈশান সবাই চলে যেতে বেশ জোরে হেসে উঠল। দরজার দিকে তাকাতেই দেখলে উকি মেরে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে সিমি। সে এগিয়ে যেতেই দৌড়ে গাড়িতে উঠে গেল। ঈশানও কিছু না বলে গাড়িতে উঠল। নদীর ধারে যেতেই দেখতে পেলেও কয়েকটা বোট রেডি করা আছে, সাথে একটি বড় ট্রলার। সবখানে সেনা সদস্যরাই রয়েছে। সে আসতেই সবাই উঠে দাঁড়ালো। ঈশান গিয়ে একটা বোর্ডে উঠল। তখন একটি অফিসার বলল, অভিনন্দন স্যার, আপনাদের বিবাহিত জীবন সুখের হোক। আমরা অনেক খুশি হয়েছি বিয়ের ব্যাপারটা শুনে। ঈশানের তো মাথায় রক্ত উঠে গেছে। সে কিছু করতে যাবে তখনই সিমি গিয়ে সেই অফিসারের সামনে দাঁড়িয়ে বলল, এই কি ফাজলামি হচ্ছে নাকি? আমরা কি হানিমুনে ঘুরতে এসেছি তোমাদের? তুমি জানো না আমরা কত বড় একটা মিশনে যাচ্ছি? আর এখন তোমরা মজা করছো আমার সাথে? কি বলেন ম্যাম? আপনি তো বললেন কাল রাতে স্যারের অফিসে যে আপনি স্যারকে বিয়ে করেছেন, তাই ভাবলাম অভিনন্দন জানাই। এই একদম মিথ্যে বলবে না।
আমি কখন বললাম এটা স্যার ও মিথ্যে বলেছে? স্টপ ইট। আর একটা কথা কারোর মুখ থেকে বের হলে গুলি করে নদীতে ভাসিয়ে দেব। ঈশানের চিৎকারে সবাই সোজা হয়ে গেল। এরপর সবাই মনোযোগ দিল নিজেদের কাজে। তারা প্রায় 40 মিনিট পর সেই আস্তানার কাছাকাছি চলে আসলো। এরপর আস্তে আস্তে সবাই তীরে উঠল। ঈশান তখন সবার দিকে তাকিয়ে বলল, সবাই খুব সাবধানে পা বাড়াবে। আমি বলার সাথে সাথেই সবাই একত্রে আক্রমণ করবে। পিছনে রাহুল আর তানবীর তোমাদের ফোর্স নিয়ে যাও, সামনে আমরা যাচ্ছি। ওকে স্যার। তখন তারা সবাই ঈশানের কথা মতো নিজেদেরকে প্রস্তুত করে নিল। ঈশান বিড়বিড় করতে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8। সিমি, 8 জন আছে বাইরে, দেরি করো না, আক্রমণ করো। ঈশান কথাটা বলতেই সবাই একত্রে ঝাঁপিয়ে পড়ল আস্তানার বাইরে থাকা গার্ডদের উপরে। তারা এমন অনাকাঙ্ক্ষিত আক্রমণের ব্যাপারে প্রস্তুত ছিল না। সহজেই সবাইকে শেষ করে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ওদিকে হঠাৎ এত অফিসারকে ভিতরে ঢুকতে দেখে সিয়াম চৌধুরী এবং বাকিরা ভয় পেয়ে গেল। অনবরত গুলি করতে শুরু করলো ওদের দিকে। ওরাও গুলি করছিল। এক পর্যায়ে গুলি লাগলো সিয়াম চৌধুরীর হাতে। সেটা মাটিতে বসে পড়ল। ঈশান গিয়ে সিয়াম চৌধুরীকে ধরতেই পেছন থেকে ডায়মন্ড রাসেল বলে উঠল, অফিসার থেমে যাও, যদি বসের কিছু হয় তাহলে এই মেয়েটার লাশ পড়ে থাকবে এখানে। তোমার সব অফিসারকে বলু বন্দুক ফেলে দিতে, না হলে এই মেয়েটাকে আমি শেষ করে দিব। কথাটা শুনে ঈশান পিছনে ফিরে তাকিয়ে দেখল রাসেল সিমির মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে তাকাতে দেখল সকল অফিসারেরা সন্ত্রাসীদের ধরে ফেলেছে। এত কাছে গিয়েও সবাইকে ছেড়ে দেবে, এটা সে কীভাবে মানবে? অন্যদিকে তার ভালোবাসা। সে চোখ বন্ধ করতেই হাসির শব্দ ভেসে আসলো তার কানে। সিয়াম চৌধুরী ঈশানের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ঈশানের বুকের উপরে ধরে বলল, ওয়েল ডান রাসেল, তুমি আজ প্রমাণ করে দিলে তুমি মাফিয়া ওয়ার্ল্ডের ডন। এমনি হওনি। এই অফিসার তোকে মারার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আজ পাখি নিজে থেকেই আমাদের খাঁচায় বন্দি হয়ে আছে। আজ তোর লাশটা রেখে থেকে যাবে। সিয়াম, তুই ভুল করছিস, এখনো সময় আছে, আত্মসমর্পণ কর। সিয়াম চৌধুরী রেগে গিয়ে ট্রিগারে চেপে দিতে ঈশান বুকে গুলি লাগলো। ঈশান ধপ করে মাটিতে বসে পড়ল। তখন সিমি চিৎকার করে বলল, স্যার! সিয়াম ঈশানের গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আত্মসমর্পণ করবো তাই না? আজ তোকে তোর জীবন থেকে আত্মসমর্পণ করিয়ে দিলাম, যা তোর পরিবারের কাছে যা। বলে হিংস্র হাসি দিতে শুরু করলো। সিমি আর থেমে থাকতে পারল না। লাথি মারল রাসেলের ভয়ঙ্কর একটি জায়গায়। রাসেল নাকে হাত দিয়ে বসে পড়ল। সঙ্গে সঙ্গে বাকি অফিসাররাও ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। সবাইকে গ্রেফতার করে গাড়িতে তুলল। ওদিকে সিমি পাগলের মতো ঈশানকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা প্রায় 3 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে গুলি বের করলেন। এত কাছ থেকে গুলি লেগেছে যে গুলিটা ঈশানকে একদম শেষ করে দিয়েছে। সিমি বাইরে বসে কান্না করতে করতে রাহুলকে বলল, রাহুল স্যার, উনি কি সুস্থ হবেন না? উনি কি আর আমার উপর রাগ দেখাবেন না? কি হলো স্যার, কথা বলুন। উনি না থাকলে কে আমাকে বলবে? স্টুপিড সিমি, কে বলবে? রাহুল স্যার। সিমি, বোঝার চেষ্টা করো, এখন তোমাকে শক্ত হতে হবে। আমার বিশ্বাস স্যার সুস্থ হয়ে যাবে। তুমি আমার কথার ওপর বিশ্বাস রাখো। তাহলে এতক্ষণ ধরে ওনার সাথে কি করছে ডাক্তার? কেন ওরা বলছে না স্যার সুস্থ হয়ে গেছেন? ওই তো ডাক্তার বের হয়ে গেছে, চলো ওনার সাথে গিয়ে কথা বলি। বলে রাহুল এগিয়ে গেল ডাক্তারের দিকে। সিমিও দৌড়ে গেল। তখন ডাক্তার বললেন, দেখুন, ওনার এত কাছ থেকে গুলি করা হয়েছে যে ওনার কণ্ঠনালী একদম শেষ হয়ে গিয়েছে। আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি আর কখনো কথা বলতে পারবে না, ওনার বাক শক্তি হারিয়ে গেছে। না না, এটা হতে পারে না। আমার ঈশান কথা বলতে পারবে না? এর মানে কি ডাক্তার? আপনি নিশ্চয়ই ভুল বলছেন তাই না? ডাক্তার চুপ করে থাকবেন না, কথা বলুন। দেখুন ম্যাম, প্লিজ শান্ত হন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া ওনাকে আপনারা ওনার সঠিক সময় নিয়ে এসেছেন, নাহলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। আমরা অনেক চেষ্টা করে ওনার গুলি বের করেছি। উনি বেঁচে আছেন, এটাই অনেক। আপনি প্লিজ শান্ত হন। বলে ডাক্তার চলে গেল। সিমি কান্না করতে করতে মাটিতে শুয়ে পড়ল। তানভীর আর রাহুল তাকে ধরে উঠালো। সে ভাবতেও পারছে না তার সঙ্গে রাগে ঈশান স্যার আর কোনোদিনও কথা বলতে পারবে না। কখনো তাকে রেগে থাপ্পড় মারার কথা বলবে না। সে কান্না করেই যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর ঈশানের জ্ঞান ফিরে আসলো। রাহুল তাড়াতাড়ি সিমির কাছে এসে বলল, সিমি, বোঝার চেষ্টা করো, স্যারের মানসিক অবস্থা এখন ভালো নয়। এখন তুমি স্যারকে না বুঝলে কে বুঝবে? ওনাকে এখন চাপমুক্ত রাখতে হবে।
তাই প্লিজ এখন ভেতরে যাও, আর এমন কোনো ব্যবহার করবে না যাতে স্যার একদম ভেঙে পড়ে। সিমি আস্তে আস্তে ভিতরে গেল। বেডের দিকে তাকাতেই দেখল ঈশান ঠোঁটে সেই ভয়ঙ্কর মুচকি হাসি ধরেই রেখেছে। সিমি তখন রেগে ঈশানের গলা চেপে ধরে কান্না করে বলল, কি ভেবেছিলি বিয়ে করে বাসন না করে উপরে টিকিট কাটবি? না, এই সিমি থাকতে সেটা অসম্ভব। আমার নিশান পৃথিবীতে আসার আগ পর্যন্ত তোকে মরতে দিব না। বুঝতে পেরেছিস আমি কি বলছি? তুই আমার জিনিস, তাই তোর দিকে যারা নজর দিবে তাদের আমি শেষ করে দিব। পাশে দাঁড়িয়ে থাকা নার্স তখন ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। ঈশান এখনও তার হাসিটা বজায় রেখেছে। নার্সটা তখন সিমির কাছে এসে বলল, ম্যাম, উনি অসুস্থ। আপনি এসব কি করছেন? বাইরে যান। আপনাকে কে ভিতর আসতে দিল? এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? আর তুমি এইরকম করে আমার জামাই দিকে তাকিয়েছো কেন? আমাকে চিনো? আমি তাসনিয়া সিমি, স্পেশাল ট্রেনিং নিয়েছি। এক ঘুষি না বোচা বানাই দিব একদম, বলে দিলাম। এটা আমার জিনিস, নজর দিবি না বলে দিলাম। হ্যাঁ ম্যাম, এসব কি বলছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আর আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি, আমি বিবাহিত। তাহলে তো আরও বড় সমস্যা। জামাই নিয়মিত পিটাই, সেজন্য আমার জামাইয়ের দখল করতে চাইছিস? তাড়াতাড়ি বের হয়ে যায় এখান থেকে। নার্সটা এবার বেশ অবাক হয়ে গেল। এই মেয়েটা কি সত্যিই পাগল? ঈশান তো শুনছে আর হাসছে। নার্সটা তখন ঈশানের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি এই সাইকোটাকে সামলান কি করে? এই মেয়েটা তো সম্পূর্ণ পাগল। আমাদের এখানে ব্রেনের ভালো ডাক্তার আছে, ওনাকে দেখাবেন। তবে আমার মনে হয় ডাক্তার ওনাকে পাবনায় পাঠিয়ে দিবে। এই মেয়ে, কি বললি তুই? আমাকে পাবনায় পাঠাবি মানে? আমাকে পাগলাগারোতে দিয়ে আসে আমার জামাইকে নিয়ে পালাবার ধান দিয়েছিস, তাই না? একদম ফোন করে ফেলবো। আজই আমি আমার জামাইকে বাসায় নিয়ে যাব। পাগল নাকি আপনি? ওনার একটু আগেই অপারেশন হয়েছে। কমপক্ষে 1 সপ্তাহ এখানে থাকতে হবে। আপনি এখান থেকে বের হন, ওনাকে ওষুধ দিতে হবে। আমি এখান থেকে চলে যাব মানে? এই বসলাম, পারলে আমাকে এখান থেকে সরিয়ে দেখা। আমার জামাইয়ের ওষুধ আমি খাওয়াবো, তুই কেন খাওয়াবি? একটা পর পুরুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? ম্যাম, আপনি কিন্তু বেশি বেশি করছেন। হ্যাঁ করেছি, কি করবি তুই? ধুর, থাকেন না আপনি এখানে, আমি গেলাম। পাগল একটা। পাগল না, মেয়েরা পাগলি হয়। অশিক্ষিত কোথাকার, নিশ্চয়ই অটো পাস করে নার্স হয়েছে। বলে সিমি গিয়ে ঈশানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। ঈশান কিছুটা ব্যথা পেলেও নিজেকে সামলে নিল। দিন শেষে এই মেয়েটার সব পাগলামি তারই জন্যই। তাই সে এগুলো বেশ এনজয় করে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। ঈশানের চোখে মোটা ফ্রেমের চশমা। সিমিরও বয়স কম হলো না, কিন্তু পাগলামি এখনও কমেনি। তাদের একমাত্র সন্তান নিশান আজ আর্মি অফিসার হয়েছে। বাবা মা দুজনেই তার মাথায় সেই সম্মানের ক্যাপ পরিয়ে দিল। ঈশানের আজ বড্ড ইচ্ছা করছে নিজের সন্তানকে কিছু উপদেশ দিতে, কিন্তু সে তো অসহায়, সে তো কথা বলতে পারে না। সিমি তখন নিশানের হাত ঈশানের মাথার উপরে ধরে বলল, নিশান বাবা, আমার তোমার বাবার মাথায় দিয়ে আজ কথা দাও, নিজের দেশের সঙ্গে কখনো বেইমানি করবে না। নিজের সবচেয়ে প্রিয়জন, এমনকি আমাদেরকেও কেউ যদি লাশ বানিয়ে ফেলে যায় তবুও না। তুমি তোমার দাদু আর ফুপির আত্মত্যাগের কাহিনী অনেক শুনেছ, নতুন করে বলার কিচ্ছু নেই। জীবনের 19টা বছর চোখের সামনে নিজের বাবাকে বাকরুদ্ধ অবস্থায় দেখছো। এরপর তোমাকে উপদেশ দেওয়ার আর কিচ্ছু থাকে না। তুমি আমাদের সন্তান, কখনো যেন এই কথা শুনতে না হয় যে অপরাধী বেঁচে আছে আর তুমিও বেঁচে আছো। সবসময় এই কথা শুনতে চাই, অপরাধী মরেছে অথবা অপরাধীরা বেঁচে আছে, তুমি মরেছ। তুমিই বেঁচে থাকবে আর অপরাধীরা জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। শুনলে জানবে তোমার বাবা মা কেউ ছিল না। যাও, তোমার দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। বলে নিজের ছেলেকে কপালে চুমু খেলো। ঈশান আর সিমি। নিশানও ওর নিজের বাবা মাকে জড়িয়ে ধরল। সিমি তখন ঈশানের কানের কাছে মুখ নিয়ে বলল, কি স্যার, আপনার মনের কথাগুলো বলতে পেরেছি তো? ঈশান ইশারায় বলল, হ্যাঁ তুমি পেরেছ। তারা দুজনেই একে অপরের হাত ধরে শান্ত নদীর তীরে দিয়ে হেঁটে চলেছে। ঈশান ইশারায় বলল, হ্যাঁ তুমি পেরেছ। তারা দুজনেই একে অপরের হাত ধরে শান্ত নদীর তীর দিয়ে হেঁটে চলেছে। আর সিমি আগের মতনই পাগলামি করছে। এভাবেই জীবনের বাকিটা দিনগুলো কেটে যাক তাদের নিশ্চিন্তে, এটাই প্রত্যাশা। দেশপ্রেম হোক সবার ঊর্ধ্বে। পৃথিবীর সব শক্তির বিরুদ্ধে চলে গেলেও নিজের দেশের জন্য নির্ভয় জীবন দেওয়া মানুষগুলো বেঁচে থাকুক চিরকাল।
ভালো থাকুক, তারা এটাই প্রত্যাশা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।